তপ্ত রৌদ্র উজ্জ্বল বিকেল, পশ্চিম দিগন্তে অরুণ হেলে পড়েছে। বিকেলে রোদের তীব্রতা কম থাকলেও তাপমাত্রা যেন 38 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাবসা গরমে নাজেহাল লোকালয়। সরকার বাড়িতে সকলেই ব্যস্ত সময় পার করছে। শান্ত শুনশান নীরবতায় ঘেরা বাড়িটা আজ হৈহুল্লোড়ে মেতে আছে। বিয়ে বাড়ি মেহমানদের ভিড় অঢেল। মেহমান সহ বাড়ির সকলে বাড়ির বাইরে গার্ডেন এরিয়ায় অবস্থান করছে। বাচ্চারা দৌড়ঝাঁপ করতে করতে খেলছে। বয়স্করা বসে চায়ের কাপে সাংসারিক আলাপে ব্যস্ত। ইয়াং ছেলেমেয়েরা যান্ত্রিক ডিভাইস নিয়ে ব্যস্ত। ডেকোরেশনের লোকগুলো নিজেদের কাজে ব্যস্ত। বাইরে গার্ডেনে লাইটিং ও ডেকোরেটরের কাজ চলছে। তাদের মাঝে মাঝে ইনস্ট্রাকশন দিচ্ছে অ্যাডভোকেট সরকার সাহেব। অরুণ দূর থেকে একটা গাছের বেঞ্চে বসে ল্যাপটপে মুখ গুজে অফিসের কিছু কাজে ব্যস্ত। দূরে বসার কারণ তার এক একটা হারামি মুখর বন্ধু। সকালে এসেছে অবধি আজকের অনুষ্ঠান নিয়ে তার কানের পোকা বের করে ফেলেছে। বিকেলে হলুদ সন্ধ্যার অনুষ্ঠান না, হলুদ সন্ধ্যার পর রাতের ব্যাচেলার পার্টির অ্যারেঞ্জমেন্ট বিষয়ক আলাপ সালাপ। অরুণ বলেছে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, তোরা শুধু খেয়াল রাখবি আরিয়ানের কানে এসব কথা না পৌঁছায়। এরপর ওই হারামির দল নাছোড়বান্দা টাইপ আচরণ করছে। তাদের থেকে বাঁচতেই এখানে বসে। আশেপাশে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। অরুণ সেদিকেও খেয়াল রাখছে। ছেলেটা গরমে ঘেমে একাকার, তবুও ছোটাছুটিতে ব্যস্ত। ক্লান্তিতে ছিটাফোটাও নেই চেহারায়, বরং উজ্জ্বল মুখে সব বাচ্চাদের সাথে মিলেমিশে একাকার। এত এত খেলার সাথী রোজ রোজ মেলাবার। আর পাতাবাহার তার পাশে তাকে ঘেঁষে বসে আছে। ছোট্ট মালিকের কাছেও গিয়েছিল, তার খেলার সাথী কোলে তুলে 2-3 বার ছুঁড়ে ফেলে। ব্যাস, মহারানী দৌড়ে তার কাছে চলে আসে। সে বিড়াল শাবকটির মাথায় হাত বুলিয়ে দেয়। বিড়ালটি আরেকটু ঘেমে বসে মিউ মিউ করে ডাকে। অরুণ তার কান টেনে বলে, পাতাবাহার, তুমি কি এক্সাইটেড তোমার নতুন সখীর আগমনে? তার নামও পাতাবাহার, তোমার মতোই কিউট। বিড়াল শাবকটি মিউ মিউ করে ডাকে। অরুণ তার গাল চেপে বলে, বুঝতে পারছি তুমি এক্সাইটেড। বলে নিজের কাজে মনোযোগ দেয়। তাড়াতাড়ি শেষ করলেই হলো, নইলে দেখা যাবে ওরা আবার হাজির হবে। বিয়ে উপলক্ষে তার সব বন্ধুদের আগমন, আরও অনেক আত্মীয় স্বজন। আসমা বেগমের বাপের বাড়ির লোকজন, আদুরির কিছু বান্ধবী, আরিয়ানের বন্ধুরা, রুবির বাবার বাড়ির 2-1 জন, আর ভোরের স্কুলের প্রিন্সিপাল সাবিনা ওরফে তার খালামুনি। তার সাথে তার 2 নাতনি। আর মামা স্বাধীন চৌধুরী কাল আসবে বলেছে। শুধু তিনিই আসবেন অরুণ জানে, কারণ তার একমাত্র মামার ছেলে মেয়ে ও স্ত্রীর সাথে অরুণের সম্পর্ক খানিকটা এলেবেলে। ছোটবেলায় বাবার সাথে মনোমালিন্য রাগ করে মামার বাসায় থেকেছিল টানা 1 মাস। এতেই মামি ও মামাতো ভাই বোনের চোখের বালি হয়ে গিয়েছে। মাহিনা অরুণকে মামা একটুও বেশি আদর করত, আপন ছেলে মেয়ের মতোই। তাই হয়তোবা বাবার কথা আসতেই অরুণ তার কথা স্মরণে আসে। অনেক সরকার লোকটা গাম্ভীর্যে ভরপুর, দায়িত্ববান, কঠোর, রকচটা জেডি লোক ছিলেন। অরুণের সাথে তার বাবার সম্পর্ক খুব সুবিধার ছিল না। মাহিন অরুণ বেপরোয়া, উচ্ছৃঙ্খল, জেদে টইটুম্বুর, বদমেজাজি ও মারকুটে স্বভাবের ছিল। অরুণের এমন শৃঙ্খলবিহীন জীবন নিয়ে অনেক সরকারের ঘোর বিরোধিতা ছিল। তিনি অরুণকে মানা করতেন। অরুণ মাথা কাত করে সায় জানাতো। সায় জানানো অবধি ঠিক, বাইরে বের হলেই যেই অরুণ সেই অরুণই। অনেক সরকারের সাথে এ নিয়ে রাগে জেদে ফেটে পড়তেন, প্রহার করতে ভুলতেন না। অরুণ বাবার সাথে কখনো তর্কে জড়াতো না। সে জানে বাবা তাকে ভালোবাসে খুব, তার ভালো ভবিষ্যৎ চায়, তাই চিন্তা করে। কিন্তু সে এভাবেই থাকতে ভালোবাসে। আজকের অরুণ সরকার আর 1 যুগ আগের অরুণ সরকারের মাঝে ঢের ফারাক। আজকের অরুণ সরকার হওয়ার পেছনে বর্ষার হাত অনেকটা অস্বীকার করে না অরুণ। তার নিয়মহীন বিশৃঙ্খলা জীবনে বর্ষা যেন রূপকথার সোনার কাঠি, রূপোর কাঠি হয়ে
ম্যাজিকের মতো জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। তাকে ভরা নদী থেকে প্রণয়ের জোয়ারে ভাসিয়ে কিনারায় নিয়ে যাওয়া মানবী বর্ষা, আবার অথই সমুদ্রে ফেলে পাড়িয়ে যাওয়ার নামও হচ্ছে বর্ষা। সে তো বেঁচে আছে তার লাইফ বোট, তার কলিজার টানে। বর্ষার সাথে তার প্রণয়ের সম্পর্ক বর্ষার ভার্সিটিতে ভর্তি হবার পর থেকেই। তাদের প্রণয় কথা ভার্সিটির আনাচে কানাচে ছড়িয়ে অরুণের ভার্সিটি লাইফ শেষ হবার পরেই সে বাবাকে বর্ষার কথা জানায়। অনেক সরকার বিরোধিতা করে না, তিনি আগে থেকেই অবগত তার ছেলের পরিবর্তনের মুখ্য কারণ। তিনি সব মেনে নেয়, তবে শর্ত দেন অরুণকে তার পারিবারিক ব্যবসায় বসতে হবে। অরুণের এতে আপত্তি ছিল না, সে কোনো ক্লাসে টপার ছিল না, কোনো মতে টেনে টুনে চালিয়ে লোকের মুখ বন্ধ করার রাখত। কিন্তু বর্ষার এতে ঘোর আপত্তি। সে চাইতো অরুণ ব্যবসায় না বসে নিজ উদ্যোগে কিছু করুক। অরুণের বাবা বর্ষার বাসায় প্রস্তাব পাঠালে বর্ষা সময় চায়, অরুণ দেয় সময়। তার তাড়াহুড়ো নেই, কিন্তু এরই মাঝে অনেক সরকার পরলোক গমন করেন। এমন হৃদয় বিদায়ক সময় পেরিয়ে না যেতেই ব্যবসায় ধস। অরুণ নিজ হাতে ব্যবসার হাল ধরে। বছরখানিক বাদে বর্ষার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সম্পর্কে ও ব্যবসায় ধাক্কা খেতে খেতে এখন সে সিংহের ফাদার ও সফল বিজনেসম্যান। তার ভাবনার ছেদ ঘটে ফোনের রিংটোনের আওয়াজে। অরুণ ফোন রিসিভ করে কানে ঠেকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, টাইমিং দেখো, তোমার কথাই ভাবছিলাম। বাপ্পা, অরুণ সরকার এখন আমাকে নিয়ে ভাবে? বর্ষার কথায় অরুণ মৃদু হাসে, ল্যাপটপের শাটার অফ করে রিল্যাক্স হয়ে বসে। অরুণ সরকার বেঈমান ও স্বার্থপরদের কখনো ভোলে না। বর্ষা চুপ করে যায়, কিছু সময় পার করে শান্ত গলায় বলে, শুনলাম বিয়ে করেছো? না করার কথা ছিল নাকি? অরুণের তেরা কথায় বর্ষা বিরক্ত হয়ে বলে, সেটা বলিনি, বিয়ে করেছো ভালো কথা, কংগ্রেস। আমি বরুণের কথা ভাবছি, আমি বরুণকে নিতে। অরুণ তাকে থামিয়ে কড়া গলায় বলে, আমার ছেলের কথা তোমাকে ভাবতে হবে না। আমার ছেলের জন্য আমি আছি, মার্ক মাই ওয়ার্ড, আমি আছি আর আজীবন থাকব। ভুলে যেও না, আমি বরুণের মা, আমারও অধিকার আছে ওর ওপর। এখন তো জোর গলায় বলছো আমি আছে, 2 দিন পর কচি নতুন বউ আসবে, তাতেই মজা থাকবে। বাচ্চা কাচ্চা আসবে, তাদের ভিড়ে বরুণ। অরুণ হেসে তার কথা শেষ করার আগেই বলতে শুরু করে, শোনো, জন্ম দিলেই মা হওয়া যায় না। তুমি মা কথাটার যোগ্যই না। এতটুকু কোলের বাচ্চাকে রেখে চলে গেলে একবারও মায়া হলো না? এখন এত দরদ কোথা থেকে আসছে শুনি? আর হ্যাঁ, জোর গলাতেই বলবো, আমার ছেলের জন্য আমি আছি, থাকবো। নিজের মতো স্বার্থপর ভেবো না আমায়। আমার কাছে সবার আগে আমার ছেলে। বর্ষা উচ্চস্বরে হেসে বলে, তোমার অতিরিক্ত রাগ জেদি তোমাকে বরুণের কাছ থেকে দূরে নিয়ে যাবে, ঠিক তোমার বাবার মতোই। আমি তো তোমার মধ্যে তোমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, আর বরুণের মধ্যে তোমার। অরুণের চোয়াল শক্ত হয়, নিজেকে শান্ত রেখে শান্ত গলায় জবাব দেয়, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। নিজের রাস্তা মাপো। তোমার হাজবেন্ড ভালো মনের মানুষ, মাঝপথে তার হাত ছেড়ে দিও না। লোভ খুবই ভয়ঙ্কর জিনিস, আর ভুলেও কল করার চেষ্টা করবে না। গুড বাই। বলেই কল কাটতে নিলে বর্ষা বলে ওঠে, কাটবে না, ভোরের সাথে কথা বলবো আমি, ওর কাছে দাও। অরুণের কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। দেব না। তোমার এসব বস্তা পচা কথাবার্তা আমার ছেলের কানে যেন না যায়। বর্ষা অনুনয়ের সুরে বলে, আমি অতটাও খারাপ না অরুণ, ওর কাছে দাও, একটু কথা বলবো প্লিজ। অরুণ ফোন কান থেকে সরায়, বাচ্চাদের দিকে খানিক এগিয়ে ভোরকে ডাকে। ভোর শুনতে পায় না হই হুল্লোড়ের মাঝে। অরুণ উঁচু গলায় ডাকে, বাচ্চারা ভয় পেয়ে কেটে পড়ে এলোমেলো দৌড়ে। ভোর গোমরা মুখে বাবার সামনে কোমরে হাত দিয়ে ঝগড়ুটে ভঙ্গিতে বলে, আবু, একটু মিথ্যে করে ডাকতে পারবো না? এমনিতে ভ্যানো মেয়ের মতো গলা তোমার। তারপরে তো দোলে ডাকতো, আমার বন্ধুরা ভয় পেয়ে পালিয়ে গেল। অরুণ হালকা হেসে ছেলেকে কোলে নিয়ে বেঞ্চে বসিয়ে দেয়, তার পাশে বসে ফোনটা বাড়িয়ে বলে, কথা বলো। ভোর কপাল কুঞ্চিত করে গাল ফুলিয়ে চায়। কার সাথে? বলে ফোনটা কানে লাগিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে বর্ষা আদুরে গলায় বলে, বরুণ শোনা,
আমি তোমার মা, কেমন আছো? ভোরের মুখশ্রী উজ্জ্বল হয়, কুঞ্চিত কপাল শিথিল হয়, ফুলো গালে হাসির রেখা বয়। মা আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। খেয়েছিলে তুমি? আমি ডিস্টার্ব করলাম? খেলছিলাম, কিন্তু ডিস্টার্ব হয়নি মা, খুশি হয়েছি তুমি কল করেছো। জানো মা, আব্বু আমার জন্য একটা কিউট আম্মু সারপ্রাইজ দিয়েছে। আম্মু খুব ভালো, আমায় অনেক ভালোবাসে ও আদর করলে একটুও বকে না। অরুণের অদর কোণে হাসি ফোটে বর্ষার রিয়াকশন কল্পনা করে। মেয়ে মানুষ হিংসা বিদ্বেষ পোষণ করবে না তা হয় নাকি? প্রাক্তন হোক বা বর্তমান, তার সাথে জড়িয়ে অন্য কোনো মেয়ের কথা শুনলেই জ্বলবে আর লুচির মতো ফুলবে। অরুণ পকেট থেকে রুমাল বের করে ছেলের মুখশ্রীর ঘাম মুছে দেয়। বর্ষার হাসি মুখখানি মনিল হয়। তার নিজের ছেলে কি সুন্দর করে অনায়াসে অন্য একজনকে আম্মু ডাকছে। তাই আম্মুকে ভালো লেগেছে তোমার? খুব, কালকে নিয়ে আসবো আম্মুকে, কাল থেকে আমাদের সাথেই থাকবে। আমি, আম্মু আর আব্বু। বর্ষার বুকটা কেঁপে উঠল কি। ও, তোমার আম্মুর সাথে পরিচয় করাবে না আমায়? ভোর প্রবল উৎসাহের সাথে উত্তর দেয়। অবশ্যই মা, তুমি এসো। অরুণের ভ্রুকুটি কুঞ্চিত হয়। বর্ষা নিচে অভিমানের সুরে বলে, কিভাবে আসবো? তুমি তো আমাকে ইনভাইটই করোনি। ভোর জিভে কামড় দিয়ে বলে, ইস, একদম মনে ছিল না, এখন বলছি তো। না থাক, আসবো না। তোমার আব্বুর ভালো লাগবে না আমি আসলে। তোমার নতুন আম্মু যদি রেখে যায়? ভোর ঘোর বিরোধিতা করে। কেউ কিছু মনে করবে না, তুমি আসো তো মা, আই মিস ইউ। বর্ষার মাতৃ মনটা যেন কেমন ছটফট করে। তোমার আব্বুর থেকে আগে পারমিশন তো নাও, আমায় অ্যালাউ করবে কি না। ভোর হাসি মুখে বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু তুমি বলো না মাকে, তুমি বললে ঠিক আসবে। প্লিজ প্লিজ আব্বু, কলিজা। অরুণ শান্ত দৃষ্টিতে ছেলের দিকে চায়। কতটা মায়াময় নিষ্পাপ মুখশ্রী। সেদিনের ঘটনার পরও ভোরের ছোট্ট মনে একটুও দাগ কাটেনি। ভোর বসা থেকে উঠে বাবার গলা জড়িয়ে গালে চুমু খেয়ে অনুনয়ের সুরে বলে, আব্বু কলিজা প্লিজ। এভাবে বললে মানা করা যায়? তার তো সাধ্য নেই। ছেলের হাসি মুখের আবদার ফেলতে পারে না। ফোন নিজের কানে ধরে বলে, আসতে পারো পরশু রিসেপশনে সন্ধ্যার পরপরই। বলেই কেটে দেয়। ভোর খুশি হয়ে বাবার গালে আরও কয়েকটা চুমু খায়। অরুণ ফোন সরিয়ে ছেলেকে জড়িয়ে কোলে শুইয়ে দিল। গালে আলতো কামড় বসিয়ে বলে, আদরের ব্ল্যাকমেইল। বাবাকে বশ করা শিখছো? ভোর খিলখিলিয়ে হেসে ওঠে। হাসার দরুন তার ছোট্ট শরীর দোদুল্যমান। অরুণ ছেলের পেটে মুখ ঘষে। আমার দুষ্টু আব্বু কবে বড় হবে, সব বুঝতে শিখবে। ভোর সুরসুরি পেয়ে কই মাছের মতো ছটফট করে হাসতে হাসতে বলে, আমি তো বলোই, আর কিছুদিন পরে তোমার সমানও হয়ে যাবো, দেখে নিও। না কলিজা, তুমি এমন ছোট্টটি থেকো, বড় হলে তো বাবাকে ভুলে যাবে। ভোরের হাসি থেমে যায়। সোজা হয়ে বাবার চোখে চোখ রেখে শান্ত গলায় বড়দের মতো বলে, ভুল কখনো তার আব্বুকে ভুলবে না, দেখে নিও। অরুণের ঠোঁটে হাসি বিস্তার হয়। ছেলের আদরে মুখশ্রী আদরে ভরিয়ে তোলে। ভোর আবার হাসিতে মেতে ওঠে। ছোট্ট বিড়াল শাবক ল্যাপটপের উপর শুয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বাবা ছেলের ভালোবাসা দেখছে। তাকে তো ভুলেই বসেছে। সে কথা বলবে না বাবা ছেলের সাথে। মিয়াও। বাপ ছেলের হয়ে গেলে আমরা আমাদের কাজ করতে পারি। অরুণ ভোর সামনে তাকায়। শুভ, জীবন, ফয়সাল, মুস্তাকিম, দীপ, রাসেল দাঁড়িয়ে। সবার পরনে হাফ প্যান্ট ও হাতাকাটা গেঞ্জি, আর দীপ্ত ও রাসেলের হাতে বালতি ভরা পানি। মুস্তাকিম, ফয়সাল ও জীবনের হাতে কিছু আছে, তার থেকে লুকিয়ে রেখেছে। আর শুভ এগিয়ে এসে তার কোল থেকে ভোরকে এক প্রকার ছিনিয়েই নিল। অরুণ সন্দেহ দৃষ্টিতে তাদের দিকে চায়। শালাদের ভরসা নেই। সে উঠে পা চালায় কেটে পড়ার জন্য, কিন্তু পারে না। শুভ ভোরকে নামিয়ে দিয়ে অরুণের পিছন থেকে জাপটে ধরে শক্ত করে। রাসেল মেজরের মতো করে বলে, মিশন স্টার্ট। বলেই বালতির সকল পানি অরুণের মাথায় ঢেলে দেয়। আদুরি ক্যামেরা নিয়ে গাছের আড়াল থেকে বের হয়ে সাবাসি দেয়। ওয়েল ডান, নেক্সট মিশন স্টার্ট করো ভাইয়ের বন্ধুগণ। অরুণ বাখারা, এইগুলো কোন জাতের গরু? জীবন, মুস্তাকিম, দীপ্ত হলুদের বাতি সম্মুখে এনে হাতের মুঠোয় ভরে অরুণের গালে মুখে গলায় ভরিয়ে দেয়। গায়ের শার্ট টেনে ছিঁড়ে খুলে ফেলে। অনাবিত সম্পূর্ণ জায়গায় হলুদ মেখে ভূত বানিয়ে দেয়। অরুণ ছটপট করতে থাকে। কাজটা ঠিক করছিস না? ফয়সাল বলিষ্ঠ পেটে চিমটি কেটে বলে, বেশি ভাব নিলে প্যান্ট খুলে ওইখানেও হলুদ লাগিয়ে দেব।
চুপ থাক সালা। অরুণ চুপ করে যায়। হারামিদের ভরসা নেই। গার্ডেন ভর্তি মানুষের তোয়াক্কা করবে না। সকলে এখন এখানেই উপস্থিত। বুড়ো বুড়ো ছেলেদের বাচ্চামো কাণ্ড দেখেছে। ভোর তো হেসে কুটি কুটি। বাবাকে ইয়ালো ভূত লাগছে। জীবনে হাসতে হাসতে বলে, গায়ে হলুদ, অথচ হলুদ ছবি না তা কখনো হয়? নে, হলুদে গোসল করিয়ে দিলাম। আদৌ যা, এবার কোণের বাড়ি হলুদ তত্ত্ব নিয়ে। এদিকের হলুদ সম্পূর্ণ। আদুরি ক্যামেরা থেকে মুখ সরিয়ে বলে। থ্যাঙ্কস ভাইগন। মুস্তাকিম ভ্রু নাচিয়ে দুষ্টুমি সুরে বলে। অরুণের হলুদ বলে কি ও একা হলুদ মাখবে নাকি? সবার হক আছে। রাসেল খালি বালতি নিচে ফেলে ভোরের দিকে যেতে যেতে বলে, ওর কলিজাকে আগে লাগানো যাক, তার কিউট মাম্মি আসবে বলে কথা। ভোর দৌড় লাগায় হাসতে হাসতে। রাসেলও বড় বড় পায়ে তার পিছু ছুটছে। অরুণ রাসেলের পিছনে যেতে যেতে সাবধান গীত গায়। এই সম্বন্ধীর বাচ্চা হারামখোর, খবরদার আমার ছেলের গায়ে হলুদ লাগালে। শুভ জিভে কামড় দিয়ে বলে, ছি ছি, ওরও ভাষা সংযত করো, এগুলো মুখে আনাও পাপ। হ্যাঁ, তোরা এক একটা সাধুর ওলাদ। রাসেল ভাইবার দেখ, শুধু গালে ছুঁয়ে দিবি, ওর এমনিতেই 12 মাস ঠান্ডা। মুস্তাকিম দৌড়ে ভোরকে ধরে এক হাতে উঁচুতে তুলে গালে মুখে পুরো শরীরে হলুদ মাখিয়ে বলে, হলুদ লাগালে গুলো করবে, তখন তোর বিয়ের পিড়িতেই ওর জন্য লাল টুকটুকে বউ খুঁজে বিয়ে। ভোর তো হলুদে মাখামাখি। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাবার জোগাড়। অরুণ এগিয়ে এসে মুস্তাকিমের হাত থেকে ভোরকে ছাড়িয়ে নিয়ে তার ব্যাক সাইডে লাথি মেরে বলে, শালা সম্বন্ধীর দল, তোদের সব কটাকে ম্যানহোলের বিশুদ্ধ পানিতে চুবাবো। ওয়েট কর। ওদের বন্ধুদের খুনসুটি বাড়ি সকল মেহমানদের হাসি মুখে এনজয় করতে ব্যস্ত। মুস্তাকিম লাথি খেয়ে থেমে যায়নি। আদুরি, আরিয়ান, আনিকা, আসমা বেগম, আভারি, মিনু সহ সবাইকেই হলুদে গোসল করিয়েছে। হই হুল্লোড়ে পরিবেশ জমে ক্ষীর। বাড়ির ছাদে ফুল ভলিউমে হিন্দি গান বাজছে। ছোট্ট থেকে বড় সব মেয়েরা হলুদ শাড়ি গায়ে জড়িয়ে কাঁচা ফুলে সজ্জিত হয়ে সম্পূর্ণ তৈরি। কেউ ছবি তুলছে তো কেউ আড্ডা দিচ্ছে, কেউ পাতার শ্বশুর বাড়ির প্রশংসায় পঞ্চমুখ। ডেকোরেশনের লোক থেকে শুরু করে গায়ে হলুদের সকলে শাড়ি, ফুল, মালা ও বাড়ি থেকে এসেছে। আরও বিভিন্ন তথ্যডালা এসেছে, সেগুলোতে পাতার গায়ে হলুদের সাজসজ্জার জিনিসপত্র, সাথে বিয়ের বেনারসি গয়না, লাগেজ ভর্তি আরও বিভিন্ন সরঞ্জাম ইত্যাদি ইত্যাদি। সবাই এসব তথ্য থেকে বাকহারা। পাতার ভাগ্য প্রসন্নের কথা সকলের মুখে মুখে, সাথে পাতা ও পাতার শ্বশুরবাড়ির গুণগান। পাতার পা যেন মাটিতে ফেলতে দিচ্ছে না। পাতা অরুণের এসব কাজে যতটা না অবাক হয়েছে, তার থেকে দ্বিগুণ অবাক হয়েছে সকলের হঠাৎ পরিবর্তনে। আগত আত্মীয় মেহমান কয়েকদিন আগেও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, তার থেকে দূরে দূরে থাকতো। তারই যেন আম্মু ছাড়া কথা বলছে না। এই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তো এই আদর করে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। লাবণী আক্তার, লুবমান ও লতা তো হাঁ করে সকলের কর্মকাণ্ড দেখছে। পাতার বুঝতে অসুবিধা হয় না সকলের তাৎক্ষণিক পরিবর্তন। টাকা, সম্পদ, ক্ষমতা খুবই আজব জিনিস, মানুষকে নিজের পিছনে ঘোরানোর মুখ্য বাহক। পাতা এখন চুপচাপ নিজের ঘরে বসে। পার্লার থেকে লোক পাঠিয়ে নাক উঁচু ম্যানারলেস লোকটা। পাতার হাসি পায়, জীবনে পার্লারের ভিতরে চোপা খানি দেখেনি মেয়েটা। সাজাতে পুরো পার্লারের লোক এখানে উপস্থিত। কী সব ঘষা মাজা করছে। পাতার বেশ লাগছে। সুন্দর একটা হলুদ জামদানি শাড়ি পরে আছে। শাড়িটা দেখতে বেশ, সাথে দামিও। পাতার শাড়ির প্রতি আলাদা দুর্বলতা কাজ করে। সে একজন বাঙালি হিসাবে শাড়ি পরতে খুব ভালোবাসে। তার তো ইচ্ছা করেছে কিশোরী কন্যার মতো আঁচল উড়িয়ে নাচতে, ছবি তুলতে। লতা দরজার বাইরে দাঁড়িয়ে পাতার দিকে তাকিয়ে আছে। ভারী মেকআপে পুরো চেহারার আদল বদলে দিয়েছে। পাতা লতাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, ওভাবে কি দেখছো? লতা মাথা নাড়িয়ে বলে, কিছু না, তোর জামাই বাড়ি থেকে লোকজন এসেছে, জলদি কর। পার্লার থেকে আগত মেয়েটি মিষ্টি হেসে বলে, হয়ে গেছে ম্যাম, নিয়ে যেতে পারেন। পাতা দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখে। পাতার অবাক হয়, এ তো পুরো চেহারাই পাল্টে দিয়েছে। সে লতাকে উদ্দেশ্য করে বলে, কে কে এলো? ভোর এসেছে? দেখলাম না তো, খালা শাশুড়ি এসেছে, তোর সাথে কথা বলতে চায়। বলার সাথে সাথেই একটা মধ্যবয়স্ক নারীর আগমন ঘটে ঘরে। ঘিয়ে রঙের শাড়ি পরে, চেহারা ও সাজসজ্জায় আভিজাত্যের ছাপ।
পাতা সালাম দেয় তড়িঘড়ি করে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? সাবিনা হেসে পাতার সম্মুখে দাঁড়ায়, থুতনিতে হাত রেখে মাশাল্লাহ আওড়ায়। পাতার আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলে, মিষ্টি লাগছে। শোনো, আমি এখন প্রিন্সিপাল নই, তোমার খালামণি বলে ডাকবে। অরুণের আপন খালা আমি, বুঝলে? পাতা অবাক হয়। শুনেছে প্রিন্সিপাল ম্যামের চেনা জানা লোক অরুণ সরকার, কিন্তু ডিরেক্ট খালা? সেদিন অফিস রুমে তো ম্যাম বলেই ডাকলো। পাতা ভাবনা বাদ দিয়ে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। লতা চেয়ার টেনে বসতে বলে তাকে। সাবিনা অসম্মতি জানিয়ে বলে, বসবো না, পাতার সাথে কিছু কথা আছে আমার। তোমরা একটু বাইরে যাও দয়া করে, আর দরজাটা লাগাতে ভুলবে না। লতা সম্মতি জানিয়ে চলে যায়। পার্লারের মেয়েরা নিজেদের সরঞ্জাম নিয়ে বিদায় হয়। সাবরিনা পাতার ঘরে বিছানায় বসে পাতা ঢোক গিলে। কি বলবেন উনি? বকাঝকা করবেন? সাবিনা হেসে বলে, ভয় পাচ্ছ কেন? আমি বাঘ ভাল্লুক নাকি? এদিকে এসো। পাতা এগিয়ে যায়। সাবরিনা পার্স থেকে কিছু টাকা বের করে পাতার হাতে ধরিয়ে বলল, কোনো বাহানা না। ভাগ্নের বউয়ের মুখ খালি হাতে কিভাবে দেখি? মানা করলে বকবো কিন্তু। পাতা আর না করার সুযোগ পায় না। টাকাগুলো হাতের মুঠোয় নেয়। অনেকগুলো টাকা, শুধু চকচকে 1000 টাকার নোট। সাবিনা পাতার হাত মুঠোয় ভরে বলে, কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। পাতার কপাল কুঞ্চিত হয়। কি বললেন উনি? সাবরিনা বেগম মলিন হেসে বলে, তুমি জানোই হয়তো যে অরুণের মা বেঁচে নেই। ভোরের থেকে আরেকটু টান ছিল, তখন মারা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে। আমার বোন অরুণের আসল মায়ের নাম ভাবনা। অরুণ মা পাগল ছেলে ছিল, বাবার সাথে ছোট থেকেই বলে না। মা মারা যাবার পর ভেঙে পড়ে। ওর বাবা অনেক সরকার ওর কথা ভেবে ওর থেকে অনুমতি নিয়ে আরেকটা বিয়ে করে, তোমার বর্তমান শাশুড়ি আসমা বেগমকে। আসমা বেগম ভালো মেয়ে ছিল, অরুণকে ভালোবাসতো সাধ্যমতো। আমরা সেটাই জানতাম। একদিন বিকেলে সরকার বাড়ি গিয়েছিলাম, অরুণ ছিল না, বাবার সাথে কোথাও গিয়েছিল। তো আমি অরুণের ঘরে যাই, টুকটাক জিনিস দেখতে দেখতে একটা ডায়েরি নজরে আসে। কৌতূহলবশত খুলে দেখি কিছু লেখা ছিল না, তবে লাস্ট পাতায় ভাঙা ভাঙা অক্ষরে লেখা ছিল, ছোট মা ভালো, আমাকে ভালোবাসে, তবে আব্বুর সামনে বেশি ভালোবাসে, আদর করে। আব্বু না থাকলে কম কম ভালোবাসে। কথাগুলো পড়ে স্থির থাকতে পারিনি আমি। ডায়েরিটা রেখে আসমার কাছে গিয়ে অনেক কথা শোনাই। আসমা অবশ্য কিছু বলে না। আমি তার চরিত্র নিয়েও কথা শোনাই। আমি রেগে চিল্লিয়ে চলে যাই। অনেক সরকারকে কল করেও অনেক কথা বলি। ছেলেকে যেহেতু পালতে পারবেন না, আমাদের কাছে দিয়ে দিন, আর আপনি নতুন বউ নিয়ে চুটিয়ে সংসার করুন। আমার বোনের ছেলেকে আমরা মানুষ করতে পারবো, কিন্তু সেটা হয় না। আসমা অনেক সরকারকে সব জানায়। অনেক সরকার পরদিন সকালে অরুণকে জিজ্ঞাসা করে, তোমার ছোট মা তোমাকে ভালোবাসে না? অরুণ হাসি মুখে জবাব দেয়, বাসে তো বাবা। অনেক শক্ত গলায় অরুণকে বলে, তাহলে সাবিনার কাছে কি বলছো? আসমা তোমাকে ভালোবাসে না, বকে, কখনো কখনো মারেও। বাইরের মানুষ এসে আসমাকে কটূক্তি করে, অপমান করে চলে যায়, কথা বলছো না কেন? ছোট্ট অরুণ কেঁপে ওঠে। সে তো বলেনি এসব, তার বাবা কিসব বলছে। কথা বলছো না কেন? স্পিক আউট, চিল্লিয়ে বলে অরুণ সরকার। অরুণ ভয়ে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগায়। বাবা চলে গেলে টেলিফোন দিয়ে খালামণিকে কল করে জানায় ছোট মা কী বলেছে। সাবরিনা অরুণকে ডায়েরির কথা বলে, তুমি আমাকে আগে কেন বলনি অরুণ? তুমি কোন সাহসে আমার ডায়েরিতে হাত দিয়েছ? আমি কোথায় লিখেছি যে ছোট মা আমায় বকে মারে? হ্যাঁ, কথা বলো। সবাই আমাকে মিথ্যেবাদী ভাবছে। তুমি আর আমার সাথে কথা বলবে না, তুমি আমার খালামণি নও। বলে কল কেটে দেয়। পুনরায় ফোন আসলেও ধরে না। চুপি চুপি কিচেন থেকে দেশলাই এনে ডায়েরিটা পুড়িয়ে ফেলে। আসমা বেগমের গলা জড়িয়ে ক্ষমা চায়। রাতে তারা বাবা ফিরলে তার কাছেও ক্ষমা চায়। অনেক সরকার ধমকে বলে, তার মানে তুমি সব স্বীকার করছো? কি হয়েছে মিথ্যা কথা বলে? তোমার জন্য আসমা কতটা অপমানিত হয়েছে? অরুণ মাথা নিচু করে বলে, সরি বাবা, আর হবে না। অনেক সরকার থামে না। সরি বলে তো হবে না, আজ থেকে নানা বাড়ির সকলের সাথে যোগাযোগ বন্ধ তোমার, খবরদার।
তাদের সাথে কথা বললে হাড্ডি একটা আস্থা থাকবে না। ছোট্ট অরুণ গম্ভীর গলায় বলেছিল। খালামুনির সাথে কথা বলবো না, তবে মামু নানুর সাথে কথা বলবো আমি। তোমার সব কথা শুনবো না। অনেক রেগে থাপ্পড় লাগায়। আসমা বেগম আটকায় তাকে। অরুণ প্রথমবারের মতো বাবার উপর চেঁচিয়ে ওঠে, ধাক্কা দিয়ে সরিয়ে বলে, একদম মারবে না। তুমি সব সময় বকো আর মারো, থাকবো না তোমার কাছে। বলে ঘরে চলে যায়। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ঘুমে অচেতন অরুণ জানে না তার বাবা তাকে কোলে নিয়ে সারা রাত চোখের জল ফেলেছে। আসমা বেগম কাঁদতে কাঁদতে তার কাছে সাবরিনার সব কথা জানায়। আবার সাবরিনাও কল করে কত কথা শোনালো। সব মিলিয়ে রেগেছিল। অরুণ দোষ স্বীকার করায় ক্ষেপে যায়, রাগ সামলাতে পারে না। সকাল হলে বাবা অফিস চলে গেলে অরুণ ব্যাগপত্র গুছিয়ে ড্রাইভারের সাথে চলে যায় মামার বাড়ি। অনেক সরকার আনতে গিয়েছিল বেশ কয়েকবার। জেদি বাপের জেদি ছেলে আসেনি। নানু মামুর ভালোবাসায় সে বাড়িতে থাকতে চাইলেও মামি ও মামাতো ভাই বোন কটাক্ষে 1 মাস পর ব্যাগপত্র নিয়ে একাই চলে আসে বাড়ি। আসমা বেগম তাকে জড়িয়ে অনেক কাঁদে, আদর করে। অনেকও আর কিছু প্রশ্ন করে না, বুকে জড়িয়ে নেয় ছেলেকে। জেদি ছেলে ফিরে এসেছেন এই অনেক। তবে এরপর থেকে যেন অন্য অরুণ সরকার জন্ম নেয়। উচ্ছৃঙ্খল, মারকুটে, ভবঘুরে, কারো কথাই শুনতো না। সাবরিনার সাথে আর কথা বলতো না। অনেক ভালো স্কুলে ভর্তি করিয়ে দিলে সেখানে যায় না। পাড়ার কিছু বন্ধু বান্ধবের সাথে ঘুরতো ফিরতো। তাদের স্কুলেই ভর্তি হবে জানায়। অনেক ভর্তি করিয়ে দেয়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কিভাবে যেন ঢাবিতে চান্স পায়। শুধু ও না, ওর সকল বন্ধুরাও। এখন কিভাবে আল্লাহ তাআলাই জানে। সেখানে অনেক পরিবর্তন হয়েছে অরুণ সরকার। সাবিনা বর্ষার কথা বলে না পাতাকে। পাতার মাথায় হাত বুলিয়ে বলে, ছেলেটা এখনও ভালোভাবে কথা বলে না। ম্যাম বলে ডাকে আমাকে। আমি আমার ভুল বুঝতে পারি। আসমা অনেক সরকারের থেকেও ক্ষমা চাই। ওরা ক্ষমা করে দিলেও অরুণ এখনও সেটা মনে পুষে রেখেছে। ও এমনই, কারো কথায় বা আচরণে কষ্ট পেলে বুঝতে দেবে না। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেবে। ছেলেটা অনেক সহ্য করেছে, নিজেকে খোলসে আবৃত করে নিয়েছে। বর্ষার সাথে ডিভোর্স হওয়ার পর আমি ভেবেছিলাম ছেলেটা শেষ, কিন্তু না, ও শক্ত ছিল। বর্ষার সাথে ডিভোর্স হওয়ার পর আমি ভেবেছিলাম ছেলেটা শেষ, কিন্তু না, ও শক্ত ছিল। ছেলেকে বুকে জড়িয়ে হাসি খুশি জীবন যুদ্ধে জয়ী হয়ে নিজেকে সামলিয়ে নিয়েছে। তোমাকে এসব বলছি কেন আমি নিজেও জানি না। শোনো, তোমার সাথে অরুণ সরকারের জীবনটা জড়িয়ে গেছে। অরুণ খুব শক্ত ধাঁচে। ওর ছেলে ওর প্রাণভ্রমরা। তোমাদের বিয়েটা কেমন পরিস্থিতিতে হয়েছে আমি জানি না। তবে এটা বলবো, অরুণ সরকারের হৃদয়ের দোরগোড়ায় যেতে হলে ভোর নামক চাবিকাঠির প্রয়োজন। তুমি ভোরকে ভালোবাসবে, আদরে রাখবে। দেখবে অরুণ সরকার তোমায় মাথায় রাখবে। কথাটা স্বার্থপরের মতো শোনালেও সত্যি। স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। তুমি ওকে আর ওর কলিজাটাকে আগলে রেখো, কেমন? পাতা সব কথা মনোযোগ দিয়ে শোনে। অরুণ সরকারকে সেভাবে না চিনলেও এখন ম্যামের কথা মতো শুনে তার সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছে। সে তাকে আস্থার সুরে বলে, আমি মাথায় থাকতে চাই না ম্যাম। আমি ওই হৃদকুঠিরেই নিজের বাসস্থান তৈরি করতে চাই। আর অরুণ সরকার গোটা লোকটাই যেহেতু আমার, তার সাথে জুড়ে সকল কিছু আমার। তার সুখ, দুঃখ, রাগ, জেদ, এমনকি ভোর নামক কলিজা, সবটাই। আপনি শুধু দোয়া করবেন। তিমির রাত্রি, চারপাশ ঘনঘটা তিমিরে ছেয়ে আছে। রাতে ঝিঝি পোকার ডাকে নিস্তব্ধতা বিরাজমান। মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাকের ক্ষীণ আওয়াজ ভেসে আসছে। সরকার বাড়ির সকলে ঘুমে বিভোর। আরিয়ান কিচেনে এসেছে। জগে পানি ছিল না। এদিকে তার মনটা পানির তৃষ্ণায় কাতর। সে ফ্রিজ খুলে ঠান্ডা পানি ঠকঠক করে গিলে ফ্রিজ বন্ধ করে নিজের ঘরের দিকে পা বাড়ায়। হঠাৎ কিছু খচমচ আওয়াজ কানে আসে। একজন আইনজীবী হওয়ার দরুন ছোট্ট কোনো ঘটনা ঘিরেই তার সন্দেহ মানসিকতার প্রলোভ ঘটে। সে কান খাড়া করে, ওই তো আবার আসছে। সে সিঁড়ির একপাশে আড়ালে লুকিয়ে যায়। একটু পরে দেখা মেলে তার ভাইয়ের বন্ধু জীবনের। দাঁত বের করে হাসতে হাসতে উপরে উঠছে, তাকে খেয়াল করেনি। এত রাতে উপরে কোথায় যাচ্ছে? গেস্ট রুম তো নিচতলায়, ভাইয়ের ঘরে হতে পারে, বাট ওভাবে হাসছে কেন, তাও আবার একা একা?
সে সন্দেহ মন নিয়ে সতর্কতার সাথে পিছু পিছু যায়। জীবন ঢুলুঢুলু পায়ে হাঁটতে হাঁটতে অরুণের ঘরের পাশে স্টাডি রুমে যায়। সেখানে পর্দার আড়ালে আরেকটা দরজা খুলে ভেতরে ঢুকে, কিন্তু উভয় দরজা বন্ধ করার কথা বেমালুম ভুলে যায়। আরিয়ান সেই ভুলের সুযোগ নিয়ে ভেতরে প্রবেশ করে। হাসাহাসি ও ফিসফিসানির আওয়াজ আসছে। এক নয় সবটাই আছে মনে হয়, একা নয় সবকটাই আছে মনে হয়। আজ হাতে নাতে ধরবে। সে দরজা আস্তে ঠেলে উকি দেয়। তার ভাবনাই ঠিক, সবাই আছে। এই সিক্রেট রুমে শুধু ফ্লোরে পাটানো বিছানা, চার কোণা ঘরের এক পাশে দেয়াল নেই, শুধু গ্লাস। সেই গ্লাসে বাইরের পরিবেশ দৃশ্যমান। গ্লাস ঢাকার জন্য পর্দা আছে। সবাই পাতানো বিছানায় এলোমেলো হয়ে বসে শুয়ে, একজনের ঠ্যাং আর একজনের উপর। তার গুণধর ভাইও আছে। সে গম্ভীর মুখে সোজা হয়ে বসে, সবার কথা গিলছে। হাতে তাদের পুরনো সঙ্গী, ল্যাপটপে দ্য নান মুভি চলছে। সেটা দেখেই সবাই হেহে করে হাসছে। কারো পরনেই জামা কাপড় নেই, শুধু শর্টস। আরিয়ান ধরাম করে দরজা খুলে। সে শব্দে সকলে বিয়ারের বোতল চটজলদি বালিশের নিচে লুকিয়ে দরজার দিকে তাকায়। আরিয়ান বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে, ভালোই চলছে তোমাদের ব্যাচেলার পার্টি। আমাকেও ইনভাইট করনি। বড়লোকের বাচ্চা বউ থাকতো ব্যাচেলার পার্টির আয়োজন। মুস্তাকিম দাঁত বার করে হেহে করে হেসে বলে, বুড়ো কে রে? বুড়ো হবে তোর শ্বশুর। আমার সদ্য যৌবনে পা তোয়া টকবগে পুরুষ। সন্দেহ থাকলে প্রমাণ দিতে প্রস্তুত, চল ঘরে। আরিয়ানের কান ঝাঁঝা করে। না জানি কয় বোতল গিলেছে। তোমাদের ঘরলি আসুক, তাদের জন্যই তাদের স্বামীর গুণগান। আর ভাই তুমি না করেছিলাম না? অরুণ উঠে দাঁড়ায়। লম্বা চওড়া বলিষ্ঠ অরুণের পরনে হাঁটু অব্দি শর্টস, লোমশ ফর্সা পা ও বুক হাঁ করে খোলা। সে গম্ভীর গলায় বলে, আমি এসবে ছিলাম না, ওরা সব অ্যারেঞ্জ করেছে। একটু আগে আমাকে ডেকে বলে এই কাণ্ড। আমি মানা করি শোনে না, জোর করে আমায়ও এক বোতল গিলিয়েছে। ওর সব বন্ধুরা হাঁ। কি সুন্দর বানিয়ে মিথ্যে বলছে, অথচ এসবের গুরু ঠাকুর অরুণ সরকার খোদ। সেই তাদের বলেছে অ্যারেঞ্জ করবে। তারা তো খুশিতে বাকবাকুম করে তার পিছনে পড়েছিল। মিষ্টি মধুর অপেক্ষায় পাতা প্রহর গুনছে। সেই মাহেন্দ্রক্ষণ আসতে যে বেশি সময় নেই। খুব শীঘ্রই পাতা দায়িত্বের বেড়াজাল থেকে বেরিয়ে নিজ আসল গন্তব্যে পৌঁছে যাবে। শুরু হবে পাতার জীবনের নতুন অধ্যায়, যে অধ্যায় পাতার জীবনের চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেরিয়ে যাওয়া 25টা বসন্ত তার ও বাড়ি এ বাড়ি বেড়াতে। দায়িত্ব, পালক সন্তান, অনাকাঙ্ক্ষিত সন্তান, বোঝা ইত্যাদি কটূক্তি আত্মীয় স্বজন ও লোকমুখে শুনতে শুনতে। তোমাদের সেই পালক মেয়েটা না? নিজের সন্তান তো হচ্ছেই, অন্যের বোঝা কেন টেনে বেড়াবে? বাচ্চাতে মোটা অঙ্কের টাকা লাগবে না? আল্লাহর রহমতে এক পোলা ও এক মাইয়া হয়েছে। অভাবের সংসারে পাতারে কেমনে টানি? তোমার বোনের কাছে দিয়ে আসো। তাকে চাইনি, কিন্তু জন্ম যখন দিয়েছি দায়িত্ব পালন করতেই হবে। বিয়ে দিতে দায়িত্ব কাঁধ থেকে নামিয়ে শান্তির শ্বাস ছাড়বে। ও তো আমারই মেয়ে। দূরে ছিল বলে লতা লুকমানের মতো টানতে হয়তো বা আসে না, তবে ভালো ওকেও কমবাসি না। এরকম আরও অনেক কথা পাতার মস্তিষ্কে গেঁথে আছে, যেগুলো ভুলে যাওয়ার সময় হয়তোবা এসেছে। অবশেষে পাতার নিজস্ব কোনো ঠিকানা হবে। নিজস্বই তো। বিয়ের পর স্বামীর ঘর বাড়ি তো মেয়েদের আসল ঠিকানা, তার নিজ অবস্থান। সেখানে স্বামী সন্তান নিয়ে তার সংসার। বাবা মায়ের বাড়িতে সে আসবে শুধু 2-1 দিনের মেহমান হয়ে। পাতা দৃঢ় সংকল্পে আবদ্ধ হয়। নিজের সর্বোচ্চ চেষ্টা করবে নতুন জীবন, নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার। স্বামী নামক মানুষটা, স্বামীর কলিজা নামক ছেলে ভোর, তার ভাবি সংসারটাকে আগলে রাখার। আপু, মেকআপটা একটু গাঢ় হলে ভালো লাগতো। পার্লারের মেয়েটার কথায় পাতার ধ্যান ভঙ্গ হয়। সে বোন লতার দিকে চায়। অরুণ সরকার আজকেও পার্লারের মেয়েদেরকে পাঠিয়েছে, কিন্তু লতা পার্লারের মেয়েদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে।
তার আলাভোলা সুন্দরী বোনকে মেকআপ করে কি মেকআপ সুন্দরী বানিয়ে দিয়েছিল হলুদ সন্ধ্যায়। দেখতে সুন্দর লাগলেও কেমন অচেনা অচেনা লাগছিল লতার কাছে। তাই সে আজকে পার্লারের মেয়েদেরকে পাতার কাছে ঘেঁষতেও দেয়নি, নিজেই সাজাচ্ছে। সে পাতাকে আইলাইনার পরাতে পরাতে জবাব দেয়, এমনি সুন্দর লাগছে, ভারী মেকআপ করে কি লাভ? নিজস্ব সৌন্দর্য লুকিয়ে রাখার? আমার বোন এমনিতেই সুন্দর, মেকআপ করে সৌন্দর্য বর্ধনের প্রয়োজন নেই বলে নিজেই সাজিয়ে দেয়। বরযাত্রী আসতে যে বেশি সময় নেই। শোন পাতা, তুই যে পথে যাচ্ছিস সেটা সোজা নয়, হাজারো কাঁটায় ভরপুর, অথচ তুই সেটাকে ফুল সজ্জিত বাগান ভেবে স্বপ্ন বুনছিস। জানি এখন বললে তোর মনটা খারাপ হবে, তবুও বলছি, অরুণ ভাইয়া বর্ষা মেয়েটাকে অনেক ভালোবাসতো। ভালোবাসা অনেক ভয়ঙ্কর পাগলি, এত সহজে বলা যায় না। সে বাদ দে, তুই শুধু নিজের ওপর ভরসা রাখবি, নিজেকে স্ট্রং বানাবি। সংসার জীবন অনেকটা স্ট্রাগল, স্যাক্রিফাইস, মানিয়ে নেওয়া, মেনে নেওয়া। তার মানে এই না নিজস্ব সত্তাকে হারিয়ে ফেলবি। তোর শাশুড়ি কিন্তু অরুণের সৎ মা, কিন্তু তাকে কখনো হেলাফেলা করবি না। সে যেমনি হোক মুরব্বী মানুষ, তাকে সমীহ করে চলবি। তোর একটা ননদ আছে, তার সাথে মিশবি, তবে লিমিটের মধ্যে। অতিরিক্ত সব কিছুই ভয়ঙ্কর। আর দেবর, তার স্ত্রী, বাচ্চা, তাদের সাথেও মানিয়ে চলবি। সংসারে একসাথে থাকলে টুকটাক মনোমালিন্য, ঝগড়া হবে। সব কথা ভাইয়াকে বলবি না, নিজে সমাধান করার চেষ্টা করবি। ভোর তোর নিজের সন্তান না, তবুও তাকে মায়ের মতোই ভালোবাসবি। তুইই তো বলেছিলি মা মাই হয়, সৎ আপন নয়। এই সম্পর্ক নিয়ে কেউ কটাক্ষ, কটু কথা বললে মাথা ঘামাবি না। সব কথা কানে নিতে নেই। মনে রাখবি, কিছু কথার জবাব সময় দিয়ে দেয়। 3টি বাক্য মনে রাখবি: উইক পিপলস রিভেঞ্জ, স্ট্রং পিপলস ফরগিভ, ইন্টেলিজেন্ট পিপলস ইগনোর। পাতা গম্ভীর বিজ্ঞ ব্যক্তিদের মতো মাথা নাড়ে। লতা বোনের গালে মুখে চুমু খায়, বোনকে জড়িয়ে ধরে থাকে বেশ সময়। পাতা তাকে জড়িয়ে বলে, আপু ক্ষুধা পেয়েছে আমার। লতা পাতাকে ছেড়ে দিয়ে আঙুল তুলে শাসিয়ে বলে, এখন খাওয়ার কথা মুখেও আনবি না, সব সাজ নষ্ট করার ধান্দা। তোর আদরের জামাই আসুক, সব নিয়ম নীতিমালা মেনে বিয়ে হোক, তারপর একসাথে খাবি। আশ্চর্য, মেয়েরা বিয়ের দিন নার্ভাসনেসের কারণে পানি পর্যন্ত খেতে পায় না, অথচ এই মেয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি 4 বেলা খেয়েও বলে কিনা খিদে পেয়েছে। পাতা গোমরা মুখে গাল ফুলিয়ে বলে, আশ্চর্য, খিদে পেলে আমার কি দোষ? গোধূলি বেলা আলোকিত মেদিনী জুড়ে অন্ধকার হাতছানি দিচ্ছে। পশ্চিম আকাশ লাল লালিমায় ছেয়ে আছে। সূর্য অস্তমিত হওয়ায় আর সময় বাকি নেই। অরুণ সহ বাকি সবাই পাতাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। 3টা সজ্জিত গাড়ি সাথে। বেশি মানুষ যাবে না, ঊর্ধ্বে 20 জন। অরুণের সব বন্ধুরা, আরিয়ানরা, আদরি ও তার 2 বান্ধবী, অরুণের মামা স্বাধীন চৌধুরী সহ আর কিছু মানুষ। অরুণ সহ তার সব বন্ধুরা একটা হাইসে, বাকি সবাই অন্য হাইসে। আর বরের গাড়িতে শুধু ড্রাইভার আর মেয়র সাহেব। অরুণ গাড়িতে চুপচাপ ছেলেকে কোলে নিয়ে বসে। ড্রাইভিং করছে রাসেল, তাই সে চুপচাপ। বাকি সবাই অরুণের উপর ক্ষেপে কথা শোনাতে ভুলছে না। তার ক্ষেপার কারণ অরুণ শেরওয়ানি না পরে সাধারণ জামা পায়জামা পরে বিয়েবাড়িতে বিয়ে করতে যাচ্ছে। এমনকি বর টুপি পর্যন্ত পরেনি। তাদের কথা, তুই পড়বি না যখন কিনলি কেন? অরুণের সিম্পল জবাব, ছেলের জন্য। ওর বিয়ের সময়ও এগুলো পরে বিয়ে করতে যাবে। যেই হারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, তাই অ্যাজ এ বিজনেসম্যান আগেই কিনে ফেললাম। ভোর বেশ লজ্জা পায়। ফর্সা গাল দুটো টমেটোর ন্যায় লাল আকার ধারণ করে। ইস, সে তো এখন ছোট্ট, অথচ বাবা তার বিয়ের কথা বলছে। তার বুঝি লজ্জা করে না? সে বাবার বুকে মুখ লুকিয়ে রাখে। সবাই ভোরের লজ্জা পাওয়া দেখে এটা ওটা বলে আরও লজ্জা দিতে থাকে। সাথে অট্টহাসির বাক্স খুলে বসে। অরুণও কম না, সেও বন্ধুদের সাথে তাল মিলিয়ে এটা ওটা বলে। ভোর লজ্জায় কেঁদেই ফেলে। আব্বু, আঙ্কেল, তোমরা সবাই পতা, আমি বিয়ে করবো না, কখনো না। অরুণ হেসে ছেলেকে জড়িয়ে বন্ধুদের উদ্দেশ্য করে বলে, এই তোরা থাম, আমার কলিজা লজ্জা পাচ্ছে, লজ্জায় কেঁদে দিয়েছে। চুপ কর না রে। অরুণের ধমকে সবাই চুপ করে, তবে ঠোঁটের আগায় মিটিমিটি হাসি বিদ্যমান। খুনসুটির মাঝেই তারা বিয়েবাড়িতে পৌঁছে যায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা গেট ধরে টাকা দাবি করছে। তারা যা আবদার করে অরুণের বন্ধুরা বিনা বাক্যে দিয়ে দেয়।
বুড়ো বয়সে ছোট ছোট বাচ্চাদের সাথে কি তারা গেটের টাকা নিয়ে ঝগড়া করবে নাকি? পিনপিনে নীরবতা। সবাই ড্রয়িং রুমে অবস্থান করছে। ছোট্ট ড্রয়িং রুম, মানুষ অনুযায়ী জায়গা সংকুলান, তবুও সবাই এখানেই অবস্থান করছে। ড্রয়িং রুমের সোফা সরিয়ে সুন্দর করে ম্যাট্রেস বিছানো হয়েছে। দুভাগে ম্যাট্রেস বিছানো হয়েছে। এক পাশে অরুণ সরকার, স্বাধীন চৌধুরী সহ আরও কিছু লোক বসে। অপর পাশে খালি, সেখানে কোণে বসবে। মাঝখানে পর্দা। অরুণের সব বন্ধুরা সহ সকলে পাশেই চেয়ারে বসে আছে। অরুণ এভাবে বসে থাকায় বিরক্ত বোধ করছে। ছেলেটাও নেই, সে তো তার আম্মুর কাছে। তবে তার বিরক্তির মনোভাব বদলাতে আগমন হয় কোণের। সবাই বউ এসেছে ধ্বনিতে মুখরিত। অরুণ সেদিকে চায়। পর্দায় আবছা আবছা পাতাকে দেখতে পায়, লাল খয়েরি বেনারসি পরনে। আর কিছু বোঝা যাচ্ছে না। ভোর পাতার কাছ থেকে তার কাছে ছুটে আসে, কোল দখল করে বসে পড়ে। পাতাকে নিয়ে বসানো হয় ম্যাট্রেসের উপর। তাকে ঘিরে বসে অনেক রমণী। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। পাতাকে কবুল বলতে বললে পাতা চুপ থাকে কিছু পলক। লাবণী আক্তার, পারুল, লতা, লুকমান ও আতিকুর ইসলামের দিকে চায়। আতিকুল ইসলাম পাতার কাছে এগিয়ে আসে, হাঁটু গেড়ে বসে পাতার মাথায় হাত রেখে বলে, অনেক অন্যায় করেছি তোমার সাথে। বাবা হয়েও বাবার মতো ভালোবাসতে পারিনি। তুমি কতটা স্নেহের সাথে আব্বু ডাকো, অথচ আমি সে ডাকের মর্যাদা রাখিনি। পারলে এ অপরাধে আব্বুটাকে ক্ষমা করে দিও। মন ভরে দোয়া করি, অনেক সুখী হও আম্মু। পাতা ঝরঝরিয়ে কেঁদে দেয়। সাথে লাবণী আক্তার ও লতা। আতিকুর ইসলাম পাতার মাথায় হাত বুলিয়ে বলে, কেঁদো না, অনেক সুখী হও নিজের নতুন জীবনে। দুঃখ যেন আর ছুঁতে না পারে। কাজী সাহেব কবুল বলার তাগাদা দেয়। পাতা নিজেকে শান্ত করে ধীমে সুরে আলহামদুলিল্লাহ কবুল বলে। পরিবেশ আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয়। এরপর কাজী সাহেব রেজিস্টার পেপারে পাতার স্বাক্ষর নিয়ে অরুণের কাছে আসে। অরুণ বিনা সময় ব্যয়ে কবুল বলে স্বাক্ষর করে দেয়। পুনরায় আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয় পরিবেশ। বিয়ে পড়ানো শেষে সকলের মিষ্টি মুখ করানো হয়। অরুণ পাতার মাঝখানে থাকা পর্দাটা সরে যায়। অরুণ পাতার দিকে চায়, মাথা নিচু করে লাল খয়েরি বেনারসি পরে, সাথে লাল খয়েরি দোপাট্টা, মুখশ্রী সম্পূর্ণ ঢেকে। কাজী সাহেব অরুণকে বলে কোণের ঘুমটা সরিয়ে নিজের নববধূর চেহারা দর্শন করতে। অরুণ উঠে এগিয়ে আসে ছেলেকে সাথে নিয়ে। দীপ্ত অরুণকে উদ্দেশ্য করে বলে, ভাই, শুধু মুখ দর্শন করলে হবে না, ভালোবাসার পবিত্র পরশ এঁকে দিতে হবে ললাটে, তাই না কাজী সাহেব? অরুণ তার দিকে তাকিয়ে চোখ রাঙায়। কাজী সাহেব দাড়িতে হাত বুলিয়ে বলে, চোখ রাঙাবেন না, আপনার বন্ধু ঠিক বলেছে। আর তাছাড়া সে আপনার স্ত্রী, আপনার অংশ। পাতা ঘুমটার আলারে ঢোক গিলে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে যেন। সারাটা দিনের নার্ভাসনেস যেন এখন উদয় হয়েছে। সে মাথাটা আরও নিচু করে নেয়। অরুণ ছেলেকে সাথে নিয়ে পাতার সামনে হাঁটু গেড়ে বসে। অন্যায় হাত দিয়ে আস্তে আস্তে ঘুমটা সরায়। দৃশ্যমান হয় নববধূর স্নিগ্ধ শোভন চেহারা, হালকা কৃত্রিম শয্যায় সজ্জিত। পাতা চোখ মুখ নিচু করে বসে। তার বুকটা ধুকপুক ধুকপুক করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। অরুণ সরকার নামক লোকটার দিকে খুব করে তাকাতে ইচ্ছা করছে, কিন্তু তাকাতে পারছে না। সে যে এক বুক সাহসী মন নিয়ে মাথাটা হালকা উঁচু করে। যেই না তাকাবে তার সম্পূর্ণ শরীরটা যেন কেঁপে ওঠে। পরনের বেনারসি খামচে ধরে। লোকটার উষ্ণ অধর তার ললাটে ছুঁয়েছে। একটু বড় বড় দাড়ি, নাক মুখে সুড়সুড়ি দিচ্ছে যেন। স্বামী নামক মানুষটার থেকে পাওয়া প্রথম ভালোবাসার পরশ। পাতা যেন হারিয়ে যায়, লম্বা শ্বাস টানে। সেদিনের সেই জেন্টস পারফিউম আবারও নাসাগহ্বরে বাড়ি খায়। অরুণ অধর সরায় পাতার ললাট থেকে। পাতা আরও নজর ঝুঁকিয়ে রাখে না, অরুণের চোখে চোখ রাখে। মন প্রাণ ভরে দেখিয়ে নেয় তার ভবিষ্যৎ পথের সাথীকে। অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে তাকিয়ে। লাল খয়েরি নাকি মেরুন, যাই হোক, বেনারসিতে পাতা যেন ফুলে পরিষ্কৃত হয়েছে। চোখে গাঢ় কাজল, আইলাইনার, নাকে তার দেওয়া নথ, মাথায় ছোট্ট স্বর্ণের টিকলি, আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। আর কিছুই না, তবুও চোখ ফেরানো দায়।
নবদম্পতির এই সুখকর মুহূর্তে সিটি বাজায় ফয়সাল। পাতা অরুণের চোকাচোকি বিঘ্নিত হয়। পাতা নজর ঝুঁকায়। অরুণ সরে আসে। ভোর পাতার সামনে বাবার মতো করে বসে। পাতার গালে হাত জোড়া রেখে বাবার মতোই পাতার ললাটে চুমু বসিয়ে ডাকে, আই লাভ ইউ আম্মু। পাতার আনন্দ অনুভূতি যেন দ্বিগুণ বেড়ে যায়। হাত বাড়িয়ে ভোরের কপালেও চুমু দেয়। ভোরের হাসি মুখের হাসি বিস্তার লাভ করে। মাঝখান থেকে শুভ আফসোস করে বলে, এটা কিন্তু দুর্নীতি। তো রিটার্ন গিফট পেলে অথচ অরুণ পেল না। আমি অরুণের তরফ থেকে ঘোর বিরোধিতা করছি। ঘড়িতে 12টা পেরিয়ে 1টার ঘর ছুঁই ছুঁই। দিন নয় রজনী। পরিবেশ নিস্তব্ধ থাকার কথা থাকলেও বিয়ে বাড়িতে সেটা সম্ভব নয়। সরকার বাড়ির পরিবেশও উৎসব মুখর। নতুন বউ এসেছে বাড়িতে, সেই আনন্দ যেন বাড়িটাকে ভরিয়ে রেখেছে। পাতা কিশোরী বয়স থেকেই স্বপ্ন দেখত নিজস্ব বাড়ি, নিজস্ব ঘরের। অষ্টাদশে পদার্পণের পর থেকেই মন কুঠি বাড়ি স্বপ্ন বুনতে শুরু করে নিজস্ব সংসারের। আজ পাতা সেই নিজস্ব সংসারে পদার্পণ করেছে। পাতা এমন সংসারের স্বপ্ন দেখত না। সে খুবই সাধারণ, ঝঞ্ঝাটবিহীন, মধ্যবিত্ত সুখের সংসারের প্রার্থনা করত। কিন্তু উপরওয়ালা হয়তো অন্য কিছুই লিখে দিয়েছে। কেমন হবে পাতার সংসার? পাতার নিজস্ব রুমে অর্থাৎ অরুণ সরকারের রুমের বিছানায় বসে। বিছানা মোটেই ফুলে সজ্জিত নয়, একটা ফুলের পাপড়ি পর্যন্ত নেই। পাতা প্রথমে খানিকটা অবাক হয়েছিল, কিন্তু পরে তার অবাকতা আরেকটু বেড়ে যায়। বিছানায় ফুল সজ্জিত না হলেও রুম জুড়ে হরেক রঙের ফুলের সমাহার, যা আগে খেয়াল করেনি। ফুলদানিতে তাজা গোলাপ, লাল, হলুদ, গোলাপি সহ আরও কিছু কালারের, সব আলাদা ফুলদানিতে। বেশ লাগছে। রুমটা অনেক বড়, আর কারুকাজ খচিত কাঠের সব ফার্নিচার। পাতা পুরো রুমে চোখ বুলিয়ে নেয়। অনেকগুলো টব, তাতে বিভিন্ন গাছ লাগানো, ফুল, ঔষধি, সৌন্দর্য বর্ধক গাছ ইত্যাদি। সাদা দেওয়ালে বিভিন্ন পেন্টিং, যেমন বাটারফ্লাই, সৌরমণ্ডল, পাখি ইত্যাদি। কোনো মানুষের পেন্টিং বা ছবি নেই, এমনকি ভোরেরও নয়। তবে বিভিন্ন হ্যাঙ্গিং, ক্রাফট, ওয়ালমেড ফ্লাওয়ার, হ্যাঙ্গিং ওয়াল বক্স আছে দেয়াল জুড়ে। পাতা বিছানায় বসে গালে হাত দিয়ে সব খুঁটিয়ে দেখছে। নার্ভাসনেস দূর করার ভালো পন্থা মস্তিষ্কে ব্যস্ত রাখা। আদুরি, রুবি, ভাবি সহ আরও অনেক মুরব্বী গোছের মহিলা যারা পরিচয় দিলেও পাতার মস্তিষ্ক গুলিয়ে ফেলেছে সেই শুরুতেই। তারা পাতাকে এখানে বসিয়ে অনেক শলা পরামর্শ দিয়ে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে খানিকটা আড্ডা দিয়ে চলে গেছে সেই আধ ঘন্টা হবে হয়তো। এখনও লোকটার আসার নাম নেই। তার একা একা ভয় করছে খানিকটা, সাথে নার্ভাসে হাত পা বরফ হবার উপক্রম। গলা শুঁকে কাঠ হয়ে আসে। ভয়, ভালো লাগা, অজানা আশঙ্কা, অস্বস্তি, ঘুম সব মিলিয়ে পাতা গুটিয়ে বসে থাকে। ভোর, আজ রাতে আমি, তুমি, আনিকা, তোমাদের দাদু, ফুপি একসাথে ঘুমাবো আমার ঘরে। অনেক মজা করব, ঠিক আছে? ভোরের হাত ধরে রুমের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল আসমা বেগম। ভোর গাল ফুলিয়ে অনিচ্ছায় তার সাথে পা চালাচ্ছে। সে আজকে দাদির সাথে ঘুমাতে চায় না। সে তো আম্মু ও আব্বুর সাথে দুজনের মাঝখানে ঘুম দিতে চায়। আব্বু আম্মু দুজনেই তাকে জড়িয়ে রাখবে ঘুমিয়ে গেলে। কিন্তু দাদি, সে ফুলো গাল আরেকটু ফুলিয়ে বলে, দাদি তোমার কাছে কাল থাকি, আজ আমি আমুল। আদুরি এসে ভোরকে কোলে তুলে নেয়। ভোর কথা শেষ করতে পারে না। আদুরি তার গালে চুমু দিয়ে বলে, কাল না, আজই আমিও থাকবো। মা নতুন রাজকুমারীর গল্প বলবে, মজা হবে, তাই না রাজকুমার? আনি বুড়িটাও আসছে। ভোর পিছনে তাকিয়ে দেখে আনি ঘুমে ঢুলুঢুলু চোখে পুতুল হাতে ছোট ছোট পায়ে হেঁটে আসছে। অনেক মজা হবে। ফুবিমণি, আব্বু রাজকুমারীর গল্প জানে, আমি তার থেকে শুনবো। আসমা বেগম একটু শক্ত গলায় বোঝানোর সুরে ভোরকে বলে, শুনিও, তবে আজ না। আজ তুমি আম্মু আব্বুর সাথে থাকতে পারবে না। কাল থেকো। আজ তোমার আম্মু অনেক টায়ার্ড, তাই রেস্ট নেবে, আর কোনো কথা বলবে না। ভোরের নয়ন জোড়ায় জল চিকচিক করে। সে মিনমিন গলায় বলে, আচ্ছা, আব্বুর কাছে থাকবো না, কিন্তু আব্বুর কাছে থাকবো। আব্বুকে ছাড়া আমার ঘুম আসে না। কি বললাম আমি? ভোর আদুরির কোল থেকে নামে।
তোমার কথা শুনবো না, আমি আব্বুর কাছে থাকবো। বলেই দৌড় লাগায়। আদুরি আসমা ডাকে পিছু, ভোর শোনে না। দৌড়ে কয়েক কদম যেতেই বাবাকে দেখে ভোর তার পা জড়িয়ে ধরে। অরুণ ছেলেকে কোলে তুলে নেয়। কখন থেকে ডাকছিলাম কলিজা, কোথায় ছিলে? ভোর কিছু বলে না, ঠোঁট উল্টিয়ে বাবার গলা জড়িয়ে কাঁধে মুখ লুকায়। আব্বু কি এখন তাকে দাদির ঘরে থাকতে বলবে? সে একটুখানিও থাকবে না। হাতের বাঁধন শক্ত করে, অরুণের ললাটে ভাঁজ পড়ে। এর আবার কি হলো? তার মধ্যে আসমা বেগম ও আদুরি আসে সামনে। আনিকা দাদির ঘরে গিয়ে বিছানায় উঠে ঘুমে শেষ। আসমা বেগম অরুণকে উদ্দেশ্য করে বলে, ও আজ আমাদের সাথে থাকবে, তুমিই যাও। অরুণ ললাটের ভাঁজ শিথিল হয়, চোয়ালদয় কঠিন। তোমরা কি শুরু করেছো বলো তো? আমার কলিজা আমার সাথেই থাকবে, আজকেও ও আগামী দিনগুলোতেও। মেয়েটার কথাও একটু ভেবো। আসমা বেগম গম্ভীর মুখে বলে চলে যায়। আদুরি বিড়িল ছানার মতো তার পিছু পিছু। অরুণ দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটা দেয়। সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরের দিকে পা বাড়ায়। বর্ষার সাথে ডিভোর্সের পর এক রাতেও কাছছাড়া করেনি, বুকে জড়িয়ে আলগে রেখেছে। কিছুদিন আগে পাতাবাহারের কাছে এক রাত ছিল। অরুণের চোখে এক ফোঁটাও ঘুম আসেনি। সারা রাত ছটপট করেছে, কখন ভোর হবে, কলিজা তার বুকে আসবে। আর এরা আজকে নতুন সুর গাইছে। বন্ধু বাড়ির সবাই মিলে আদা জল খেয়ে নেমেছে। সে ক্লিয়ারলি মানা করেছে, তবুও এরা। সে গম্ভীর মুখে বড় বড় পা ফালায়। সামনে মুস্তাকিন, রাসেল সহ সবগুলোই দাঁড়িয়ে। সে পা থামিয়ে তাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, এখন আবার শুরু হয়ে যাস না। আই এম টায়ার্ড অলসো কলিজা, রাত 1টা বাজতে চলল। শুভ দীর্ঘশ্বাস ফেলে। সে জানে অরুণ সরকারকে বোঝানো অত সহজ না। একেবারে একরোখা, যা বলবে তাই করবে। তার সিদ্ধান্ত পরিবর্তন করা সাপের পা দেখার মতো। সে তবুও বলে, দেখ ভাই, তোর এটা প্রথম বিয়ে, প্রথম রাত না হলেও পাতার প্রথম। ওরও নিশ্চয়ই বিয়ে, স্বামী, প্রথম রাত নিয়ে স্বপ্ন আছে। থাকবে না কেন? সব মেয়েরই আছে, তোর যেমন ছিল বর্ষার বেলায়। বর্ষার কথা ওঠায় খ্যাপা সার খেপে যায়। গুঁতো মারল বলে তখন রাসেল কথার বান ছড়ে, তুই স্বার্থপরের মতো করছিস। প্রতিদিনের কথা তো উঠছেই না, জাস্ট আজকের দিন। ভোরকে আমাদের কাছে দিয়ে আমরা ম্যানেজ করব। ভোর বড়দের সব কথা না বুঝলেও এটা বুঝতে পারে যে আজকে তাকে বাবার কাছে থাকতে দেবে না কেউ। কিন্তু তার বাবাকে চাই চাই। সে ফুপিয়ে ওঠে, অরুণকে আরো শক্ত করে ধরে। অরুণ ছেলের মাথায় চুমু খায়। সর সামনে থেকে, কলিজা আমার সাথেই থাকবে, নইলে যাচ্ছি না ও ঘরে। ফয়সাল রেগে যায়। বাকি সবাইকে সরতে বলে অরুণকে উদ্দেশ্য করে বলে, সালাজ্জা, তুই তো জন্মত্রই জেদে ভরপুর, কারোর কথা শুনবি না। বলে সরে যায়। অরুণ পা বাড়ায়। দরজার কাছে যেতেই জীবন ডাক দেয়। অরুণ ভ্রু কুচকে পিছনে চায়। জীবন তড়িৎ বেগে সামনে আসে। অরুণের হাত ধরে মুঠোয় কিছু দিয়ে সরে যায়। অরুণ মুঠো খুলে জিনিসটা দেখে। মুখ দিয়ে ভয়ঙ্কর একটা গালি বের করে দিতে চায়, কিন্তু ছেলের উপস্থিতির জন্য বলতে পারে না। হাতের জিনিস বন্ধুর দিকে ছুঁড়ে মারে। দরজা খুলে ভিতরে ঢুকে ধরাম করে বন্ধ করে দেয়। ওর সকল বন্ধুদের রাগ উবে যায়। সবাই হাসিতে ফেটে পড়ে। পাতা চমকে ওঠে দরজা বন্ধ করার শব্দে। কি হলো? তার মাথার উপর দিয়ে গেল। সে খানিকটা না একটু বেশি ভয় পেয়েছে। তবে দরজায় অরুণ সরকারকে দেখে স্তম্ভী মেলে। অরুণ দরজা লাগিয়ে পিছনে ফিরে ভোরকে নামিয়ে দেয়। দেখতে পায় বিছানায় জড়সড় হয়ে বসে আছে পাতা। সে সান্ত্বনার সুরে বলে, রিল্যাক্স, ইটস মি। এত ভীতু তুমি জানতাম না তো। ভোর অরুণের কোল থেকে নেমেই পাতার কাছে যায়। পাতার সামনে বাবু হয়ে বসে গালে হাত রেখে তাকিয়ে থাকে। পাতা তার কিউটি নাকটা টিপে অরুণের উদ্দেশ্যে বলে, আমি মোটেও ভীতু নই, তবে একটু চমকে গিয়েছিলাম। অরুণ এক ভ্রু উঁচিয়ে অবিশ্বাসী চোখে চায় পাতার দিকে। ভীতু নয়, সে পরনের পাঞ্জাবি খুলে সোফায় বসে গা এলিয়ে দেয়। পাতার দিকে তাকিয়ে কটাক্ষের সুরে বলে, সে দেখা আছে। পাতা কটমট করে চায় অরুণের দিকে। লোকটা কি তার সাথে ঝগড়া করতে চাইছে? মানছি সে একটু ভীতু, বেশি না, এই একটু একটু। সেটা ঢোল পিটিয়ে বলতে হবে ভোরের সামনে? ভোর তার কোলে মাথা রেখে শুয়ে আছে।
ঘুমোয়নি। অরুণ উঠে আসে সোফা থেকে, বিছানার পাশে রাখা এসির রিমোট নিয়ে তাপমাত্রা কমিয়ে দেয়। রিমোট ঢিল দিয়ে পরনের গেঞ্জিটা খুলে ছুঁড়ে মারে। পাতার চক্ষু যুগল কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই লোক জামা কাপড় খুলছে কেন? চেঞ্জ করবি তো ওয়াশরুমে জানা। এরকম নিজের বডি শেপ দেখিয়ে পাতাকে দুর্বল করার ধান্দা, তাই না? পাতা অরুণের দিকে তাকিয়ে তাকে ড্যাব ড্যাব করে। ঝলমলে সাদা লাইটের আলোয় স্পষ্ট সব। অরুণের বলিষ্ঠ পেটানো শরীর, হাতের মাংসল পেশি ফুলে আছে, ফর্সা বুক কালো লোমে আবৃত, সিনা টান টান করে তার দিকেই তাকিয়ে পাতা ঢোক গিলে। অরুণের ভ্রুজু গলে ভাঁজ পড়ে। পাতার কোলে মাথা রেখে ছেলেকে দেখে সে গম্ভীর গলায় বলে, ভোর নিত্যরাতের মতো আজকের রাতেও আমাদের সাথে থাকবে? তোমার কোনো সমস্যা? স্পষ্ট এবং সত্যি কথা বলবে, জড়তাহীন। পাতার চাহনি বদলে যায়। অরুণের থেকে নজর সরিয়ে কোলে শুয়ে থাকা ভোরের দিকে চায়। ছোট্ট ভোরও চোখ উল্টিয়ে তার দিকে তাকিয়ে জবাবের আশায়। আম্মু কি মানা করবে? পাতা ঝুঁকে ভোরের কপালে চুমু খায়। চুলের বাজে হাত গলিয়ে ভোরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার কোনো সমস্যা নেই। ভোরের গোমরা মুখখানি হাসি ফুটে ওঠে। অরুণের অধরকোণে ক্ষীণ হাসির রেখা। সে বাইরে যেতে যেতে পাতার উদ্দেশ্যে বলে, ধন্যবাদ পাতাবাহার। পাতা অরুণের দিকে চায়। আবারও ফর্সা বলিষ্ঠ পিঠ নজর করে। অরুণ দরজা খোলে। পাতাবাহার এভাবে তাকিয়ে কি দেখছো? আগে কখনো ছেলে দেখনি? চোখ দিয়েই গিলে খাচ্ছ যেন। বলে থামে না, বেরিয়ে যায় দরজা ভেজিয়ে। বাইরে বের হতেই নজরে আসে বন্ধুদের দল। এখনো যায়নি? তার খালি গা দেখে মিটমিটে হেসে আঙুল উঁচিয়ে অল দ্য বেস্ট বুঝিয়ে কেটে পড়ে। অরুণ বিরক্তিকর শ্বাস ছাড়ে। অরুণ যাবার পর পাতা হাঁ করে দরজার দিকে তাকিয়ে ভোর পাতার কোল থেকে উঠে বসে চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন করে, আম্মু তোর দেহ খাওয়া দায়? পাতা অসহায়ের চোখে ভোরের দিকে চায়। কি জানি, আমি তো পারি না, তুমি পারো? ভোর মাথা নাড়ায়। সে পারে না। পাতা ভোরের কিউট মুভমেন্ট দেখে ভোরের গাল টিপে দেয়। ভোর মুচকি হেসে বলে, আম্মু তোমাকে অনেক সুন্দর লাগছে। পাতা ভোরকে কোলে বসিয়ে দিয়ে গালে মুখে আদর করে। ছেলেটা এই কথাটা অনেকবার বলেছে, আজকেও এ বেলায়। এত মিষ্টি মিষ্টি কথা বলে, শুনতে শুনতে তার ডায়াবেটিস না হয়ে যায়। এর মধ্যেই অরুণ আসে। পাতা সেদিকে তাকায়। হাতে একটা খাঁচার মতো ঝুড়ি। কি আছে ওতে? অরুণ দরজা বন্ধ করে ঘরে ঢোকে। খাঁচাটা কাঠের টি টেবিলে রেখে সেটার দরজা খুলে দেয়। ভেতর থেকে মিউ মিউ করে অভিযোগ করতে করতে বের হয় পাতাবাহার। তার অভিযোগ, তাকে কেন সারাটা দিন বন্দি করে রাখা হলো। সে অরুণের দিকে বড় বড় করে চেয়ে মিউ মিউ করে, যেন বকছে। অরুণ হাত বাড়িয়ে বিড়াল শাবকটির কান ধরে পাতার দিকে ঘুরিয়ে দেয়। পাতা হাঁ করে তাকিয়ে অরুণ সরকার ও বিড়াল ছানার কাণ্ড দেখছে। নাক উঁচু লোকটা আবার বিড়াল পোষে নাকি? পাতার নাক ছিটকায়। তার বিড়াল ভালো লাগে না তেমন না। তার ধারণায় বিড়াল কিউট, বাট গা ঘেঁষে দূর থেকে এদের ভালো লাগে। বিড়াল শাবকটি নতুন মেহমান ও ভোরকে দেখে মিউ মিউ করে শরীর দুলিয়ে এগিয়ে যায় তাদের দিকে। পাতা চোখ বড় বড় করে। ভোরকে নিয়ে দাঁড়িয়ে পড়ে বিছানার উপর। পাশ থেকে ছোট্ট টেডি টাইপ কুশান বিড়ালের দিকে তাক করে বলে, এই যা যাও, এইদিকে আসছিস কেন? ভোরের বাবা, সরান এটাকে, খামচি দিবে তো। ভোর, কোথায় তুমি যাচ্ছ? অরুণ মুখ টিপে হাসে অগোচরে। ভোর এসে বিড়ালটিকে কোলে তুলে নেয়। মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু এটা খামতি দিবে না? দেখো সুন্দর ও কিউট, একদম তোমার মতো। পাতা শাড়ি সামলিয়ে বিছানা থেকে নামে। বিড়াল ছানা তার মতো দেখতে। আশ্চর্য! ভোরের কোল থেকে নেমে পাতার দিকে এগিয়ে আসে, তার সাথে কুশল বিনিময় করতে। বোকা পাতা বুঝলই না সে অরুণের পিছনে লুকিয়ে পড়ে। সরান তো এটাকে, আমার পেছনে আসছে কেন? অরুণ বিড়াল শাবককে দেখিয়ে বলে, পাতাবাহার, মিট অ্যানাদার পাতাবাহার। পাতার মাথা এলোমেলো হয়ে যায়। কি বলল? কি সব ছাতার মাথা বলছেন? পাতার মাথা এলেবেলে যায়। কি বলল? বিড়াল শাবকটি লাফ দিয়ে পাতার পরনের শাড়ি খামচে ধরে, আর পাতা অরুণের বাহু খামচে ধরে শুশু করে। এদিকে ভোর হেসে কুটি। পাতা তার দিকে তাকিয়ে বলে, এটা কিন্তু ঠিক না ভোর, ওই বিড়ালের বাচ্চাটাকে সরাও। অরুণ ঝুঁকে বিড়াল শাবকটিকে কোলে তুলে নেয়। ব্যাস, পাতা অরুণকে ছেড়ে সরে দাঁড়ায়। অরুণ বিড়ালটির গায়ে হাত বুলিয়ে বলে, এটার নামও পাতাবাহার।
পাতা অবাকের চূড়ান্ত পর্যায়ে। বিড়ালটির নাম পাতাবাহার? হতেই পারে, কিন্তু লোকটা তাকেও পাতাবাহার সম্বন্ধ করে। এর মানেটা কি দাঁড়ালো? পাতা কোমরে হাত রেখে কটমট করে বলে, ও ভালো, খুব ভালো। তার নামকরণ আকিকা আগে কারটা করেছেন শুনি? বিড়াল নামক পাতাবাহার মিউ মিউ করে পাতার দিকে তাকিয়ে। পাতা তাকে চোখ রাঙায়। ভোর হামি তুলছে বারংবার। অরুণ সেটা লক্ষ্য করে বলে, আপনারটা আগে করা হয়েছে। কলিজা বলল ওকে নাকি আপনার মতো দেখতে, তাই ওর নামকরণ আপনার নামেই করা হয়, আর কোনো আর্গেও নয়। ছেলেটার ঘুমে চোখ ছোট ছোট হয়ে এসেছে, আপনিও চেঞ্জ করে এসে শুয়ে পড়ুন। পাতা প্রথম কথা শুনে ঝগড়া করার প্রস্তুতি নিলেও শেষের কথায় দমে যায়। তবে সে জবাব দিয়েই তা ঠিকই চাইবে। পাতা অরুণের কোলে বিড়াল শাবকটির দিকে তাকিয়ে ভেঙচি কাটে। তার বর ওরফে জামাই, তার জামাইয়ের কোলে তার থাকার কথা, অথচ বিড়ালের বাচ্চা বসে আছে। পাতা, তোর কপালটা আসলেই ফুটো। হঠাৎ কিছু মনে পড়ায় পাতা মিনমিন গলায় বলে, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে বলেছিল সকলে, এখন? অরুণ পাতার দিকে চায়। আপনি করবেন না? হুম। আলমারিতে আপনার সব প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যান চেঞ্জ করুন। তাদের কথোপকথনের মাঝে ভোর বলে ওঠে, আব্বু, আমিও নামাজ পড়বো তোমাদের সাথে। অরুণ ছেলেকে কোলে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, ওকে কলিজা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।